আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে তোমাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি, যে এপিসোডটার নামকরণ করা হয়েছে মধ্যরাতের বয়াল সে ট্রেন। মধ্যরাতের বয়াল ট্রেন বন্ধুরা, মধ্যরাতের বয়াল ট্রেনের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই পরিবারের সদস্য হয়েছো সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ, সাদর সম্ভাষণ। আর যারা এখনো হওনি তারা ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা ভৌতিক গল্প ভালোবাসো এবং ভৌতিক গল্পগুলো তোমাদেরকে বেশ আনন্দ দেয়, ভয় দেয় এবং রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে তোমরা শুনতে পারো, সেই সকল বন্ধুদের বলবো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন এপিসোডগুলি শোনার জন্য। সো বন্ধুরা, শুরু করছি আজকের মধ্যরাতের বয়াল ট্রেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া চার বন্ধু, সবুজ, হৃদয়, প্রিয়ান্ত, মাসুম, তারা ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, তারা চলে যাবে কক্সবাজার বেড়াতে। তো সবাই ঢাকা ইউনিভার্সিটির হলে ছিল। তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা আর বাড়ি ফিরবে না এই কয়েকদিন, 4-5 দিন যে ছুটি আছে, তারা কক্সবাজার চলে যাবে, চিটাগাঙে চলে যাবে এবং তারা ঘোরাফেরা করে তারপর আবার হলে চলে আসবে। এবারের মতো তারা বাড়ি যাবে না। তো সিদ্ধান্তে অটুট, সব বন্ধুরা রেডি হয়। রাত্রের 11টার ট্রেন। তারা লক্ষ্য করে যে বাসে যাবে না, ট্রেনে যাবে। ট্রেন অনেক ঘুরে ঘুরে যায়, যেমন ভৈরব হয়ে, কুমিল্লা হয়ে, নোয়াখালী হয়ে, তারপর কিন্তু ট্রেনটা যায় সে আখাউড়া হয়ে। তো লং জার্নিটাকে ওরা খুবই পছন্দ করে নিল। তো যাই হোক, রাত্রের লাস্ট ট্রেন কমলাপুর স্টেশন থেকে তারা উঠবে। কমলাপুর স্টেশন থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে তারা উঠেছে। যেহেতু কক্সবাজারে আপাতত সরাসরি ট্রেন যায় না, চিটাগাং গিয়ে তারপর তারা গাড়িতে চড়ে কক্সবাজার চলে যাবে। তো রাত্রে 11:30টার ট্রেন। সবাই কমলাপুর স্টেশনে তখনও অপেক্ষমান। তখন স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেনটা এখনও আসেনি। যথারীতি হুইসাল বাজিয়ে ট্রেন কমলাপুর স্টেশন প্ল্যাটফর্মে ঢুকে গেল। তো বেশ যাত্রী, ভালোই যাত্রী উঠছিল। তো ওরা ভালো ইকোনমিক ক্লাস নেয়নি, সাধারণ একটা বগিতে উঠেছে। ছাত্র মানুষ, তাদের টাকা ওইভাবে নেই, কম টাকা তাদের, যাই কম টাকায় তারা একটা বগিতে উঠেছে। তো যাই হোক, যথারীতি 11:30টার ট্রেন। 11:30 ওঠার সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে ট্রেন চলতে শুরু করলো। ট্রেনের যে বগিতে তারা উঠলো, বগিটা একটু নোংরা। এই বগিতে তেমন একটা যাত্রী ওঠেনি। হয়তো বা এই বগিটা নরম এবং নোংরা বলেই এই বগিতে কেউ বসছে না, কিংবা কেউ ওঠেনি। তো ওরা চার বন্ধু, যাই হোক, ওরা চার বন্ধু এই বগিতে উঠলো। ওঠে ট্রেন ঢাকা পেরোলো। তবে ওদের মধ্যে সবুজ, হৃদয়, প্রিয়ান্ত এবং মাসুম এক একজন এক এক ক্যাটাগরি। সবুজ স্ট্রেট গার্ড, সব কিছুই ভালোবাসে। হৃদয় একদম বাস্তবমুখী। প্রিয়ান্ত যুক্তিতর্ক ছাড়া কথা বলবে না। আর মাসুম সে ঘান পাগল একজন মানুষ। তো এদের মধ্যে তর্ক, তো সবুজের সাথে হৃদয়, প্রিয়ান্তর সাথে তর্ক, যুক্তিতর্ক। কথা বলতে বলতে যদি প্রিয়ান্ত কথা বলে সেটা সে যুক্তিতে খণ্ডন করেই ছাড়বে। পর হচ্ছে এই রোগ। আর হৃদয় গল্প গুজব করতে বেশ পটু, গল্প গুজব করতে ভালোবাসে। এ করতে 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 খানিকটা একদম মোটামুটি নরসন্দী পার হয়ে, একদম রায়পুরা পার হয়ে ভৈরবের দিকে স্টেশন গাড়িটা পৌঁছে গেল। তো ভৈরবে কিছু লোক নামলো। ভৈরবে কিছু নামার পর এত রাতের ভৈরব থেকে কোনো যাত্রী উঠলো না। তারপর চলে গেল সেই আখাউড়া স্টেশন। আখাউড়া স্টেশনে 10-15 মিনিটের মধ্যে ট্রেনটা যাত্রা বিরতি করলো, কারণ এখানে সিগন্যাল, আরেকটা ট্রেন ক্রসিং হবে। তো তারা বসে আছে, কামরাতে কেউ নেই। তো দেখলো যে আখাউড়াতেও বেশ মানুষ নেমে গেছে, তাদের কামরাতে একজনও নেই। মনে হচ্ছে যে ট্রেনটাকে হালকা হালকা পাতলা পাতলা মনে হচ্ছে। যাই হোক, ট্রেন আবার তার গতিতে শুরু করলো কুমিল্লার দিকে যাওয়া। তো যেতে যেতে যখন আখাউড়া পার হলো, মধ্য কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে দুদু কোনো গ্রাম নেই, যেমন জমির উপর দিয়ে রাস্তা, দুপাশে শুধু গাছ, ট্রেনের শোষো শব্দ। খানিকটা ভালোই লাগছিল চার বন্ধুর। কেউ গল্প করে, কেউ গান গেয়ে সময় কাটাচ্ছিল। তো হঠাৎ করে একজন খুব বৃদ্ধ লোক, কাঁধের মধ্যে একটা পুটুলি ব্যাগের মতো, কাঁধে পাশের একটা ছিটে এসে বসে নিচে তাকিয়ে রইল। তো সবুজ বলছে হৃদয়কে যে, কিরে
সারা ট্রেন যুগে কেউ আসলো না, এই লোকটা আমাদের পাশে আসলো, বসলো, যাই হোক ভালোই হয়েছে, একজন লোক বাড়লো। তখনও কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার ভয় কাজ করেনি, তাদের আনন্দ উৎফুল্ল, এবং মানে এক কথাতে ট্রেন জার্নি করবে, তাদের একটা মুভমেন্টই আলাদা। তো যাই হোক মজা করছিল, গান গাচ্ছিল। এমন সময় ওই ট্রেনের বৃদ্ধটা বলছিল, তোমরা কোথায় যাবে? তখন তারা বললো যে আমরা চিটাগং যাব। বলতেছিল, তোমরা তো সবই যুবক, রক্তে অনেক গরম, তাই হয়তো বা এরকম হইচই করছো, তাই না? বললো যে জি আঙ্কেল, আপনি কোথায় যাবেন? বললো আমি এই দু একটা স্টেশন পরে নেমে যাব। যাই হোক এ কথা শুনে তারা গল্প করতেছিল, গল্প করতে 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 হইচইর মধ্য দিয়ে তার সময় কাটতেছিল। তখন এক একজন এক এক কথা, সে বড় এটা করবে, সে 15 বছর পর এটা করবে, এটা সেটা করতে করতে একটা সময় তারা বলতে থাকে, এইদিকে ট্রেন তার গতিতে চলছে, চিজি অন্ধকার, কালো অন্ধকার। হঠাৎ করে হৃদয় ওই বৃদ্ধ লোকটার কাছে তাকিয়ে রইল, দেখলো সে নিচে বসে কি জানি একটা আঁকাআঁকি করছে, একটা কাগজের মধ্যে একটা আঁকাআঁকি করছে। তো হৃদয় প্রিয়ন্তকে বললো, ও দেখ কি সুন্দর ড্রয়িং করছে, লোকটা নিশ্চয়ই কোনো যৌবনে আর্ট কলেজে লেখাপড়া করতে, কোনো চারুকলাতে লেখাপড়া করেছে, চল তাদের সাথে গল্প করি। এখন মাসুম বলছে, আরে রাখতো, বৃদ্ধ মানুষ, তাকে বিরক্ত করছিস, সে তো কোনো কথাই বলে না, দু এক কথা বলে যে চুপ হয়েছে, এখন তো সে কোনো কথা বলে না, তাকে কি বিরক্ত করা ঠিক হবে? এখন হৃদয় নাসরবান্দা তার সাথে কথা বলবে। হৃদয় উঠে গিয়ে বলল, ও দারুণ ছবি আঁকেন তো আপনি, এই ছবিটা কার? বৃদ্ধ তখন কোনো কথা বলে না। এই ছবিটা কার বলুন না, এই ছবিটা কার? সেটা জেনে তুমি কি করবে? আছে একজন। তাই? তাহলে এই লোকটা কার, মানে আপনি না জেনে কার ছবি আঁকছেন? তোমাকে কে বললো আমি জানি না? আমি জানি তাকে, তার ছবি আমি আঁকছি। তো একটা সময় বললো যে তাহলে আমাদের সবার ছবি এঁকে দিতে পারবেন? বৃদ্ধ লোকটা তখন বলল, আমি তোমার 70 বছর পরে কি হবে, তোমার চেহারার কি হবে, তুমি কি করতে পারবে, সেই মুভমেন্টে আমি ক্র্যাচেই তুলিতে তোমার ছবি এঁকে দেব। পর্যন্ত বলো, ওয়াও ইন্টারেস্টিং। তো আমার বয়স যদি 70 হয়, সেই সময় আমার বয়সটা কীরকম হবে, দেখতে কেমন হবে, দাঁতচা হবে, চামড়া লুজ হয়ে যাবে, তাহলে তো ভালো হয়। চট করে একটু আমার ছবিটা এঁকে দেন, আপনি যা চাইবেন আপনাকে টাকা দেওয়া হবে, আমি দেখতে চাই 70 বছর পরে আমার অবস্থাটা কি হতে পারে, এঁকে দেন না। আঁকবো, অবশ্যই আঁকবো, তুমি এখানে বসো, আমি এটা শেষ করে নিই। তখন সবুজ বলল, আচ্ছা নাচরবান্দা, আপনি কিভাবে জানেন 70 বছর ওর চেহারাটা এরকম হবে? আপনি জানেন? ফালতু সব, কি বলে না বলে। তখন ওই বৃদ্ধ লোকটা চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে। এবার মাসুম এসে বলছে, আপনি কি এসব ছবি আঁকে টাকা করেন নাকি, আর মানুষের ভবিষ্যৎবাণী বলে টাকা পয়সা নেন নাকি? বেশ ভালোই দান্দাটা পেয়েছেন নাসরবান্দা আপনি। আচ্ছা বলুন তো, যে 40 বছর পরে ওর অবস্থা কি হবে, 70 বছর পরে ওর অবস্থা কি হবে, সেই ছবি নাকি আপনি এঁকে দেবেন? এটা কোনো কথা? মিথ্যা বলার একটা লিমিট থাকে বাবু, আপনি ছাড়ুন তো মিথ্যা কথা, আপনি ছবি আঁকতে পারেন, ছবি আঁকার কথা বলেন, কিন্তু আপনি বলেন যে 70 বছর পরে ওর অবস্থা কি হবে সেটাও ছবি এঁকে ফেলতে পারেন। এটা কি করে সম্ভব? এটা কি কেউ কি জানে যে 70 বছর পর ওর ছবি আঁকা যাবে, ওর ছবিতে এরকম হবে, ওর চোখ থাকবে না, বা ওর হাত থাকবে না, মুখে দাগ থাকবে কিনা, এগুলো কোনো মানে? আপনি এই আজগুবি আর গাঁজাখড়ি গল্প আমাদের সাথে করবেন না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ছাত্র, সো আমাদেরকে বোকা বানানো এত সোজানো। তো প্রিয়ন্ত বলতো, রাখতো, দেখি, এখন ওনার প্রমাণ হয়ে যাবে, 70 বছর পর আমার অবস্থা কি হয় সেটা আমি দেখতে চাই। বুড়ো তখন বলল, অনেক কিছু হবে, আমি তোমার ছবিটা আঁকছি, তুমি দূরে একটু বসো। প্রিয়ন্ত তখন দূরে বসে, ওই ক্র্যাচে কলমটা উঠতেই জলজল করে তার ছবিটা আঁকা হয়ে যায়, এবং 70 বছর পরে যে বৃদ্ধ দাঁতগুলি বেঁকে বেঁকে যাবে, চাপা কাত হয়ে থাকবে, চামড়াগুলো লুজ হয়ে থাকবে, তার জীবন্ত একটা ছবি যেন অটো এই কাগজটার উপর আঁকা হয়ে যায়। প্রিয়ন্ত তখন গিয়ে ছবিটা দেখে তখন সে হতবাক হয়ে বলে, সত্যিই তো একদিন আমি এরকম বৃদ্ধ হব,
চামড়াগুলো কুঁচকে যাবে, চোখের দৃষ্টি ক্ষীণ হবে, দাঁতগুলো বের হবে। একথা বলতেই সবুজ এসে বলছে, এবার হয়েছে, ওই বুড়ো মানুষটার সাথে তুইও পাগল হয়ে গেছিস। আরে তুই 70 বছর পরে বাঁচবি কি না সেটা আগে দেখ, 70 বছরের আগে তো মরেও যাবি। আচ্ছা বলুন তো নাছরবান্দা, আপনি পাগল নাকি? প্রিয়ন্ত 70 বছর কি বাঁচবে যে ও এরকম হবে? সে তো 100 বছরও বাঁচতে পারে, তো 100 বছরের পরটা এঁকে দিন না। লোকটা তখন বলল, আগে 70 বছর বাঁচুক না, তারপর দেখা যাবে। তো 70 বছর বাঁচলে কি আপনি তার সাথে সারি ধরে বেঁচে থাকবেন? আমি হয়তো বা বাঁচবো না, কিন্তু অত বাঁচবে। অত কথা বলো না। আচ্ছা ঠিক আছে, বেশ, প্রিয়ান্ত 70 বছর এরকম হবে, চেহারা হবে, তো এবার আমারটা এঁকে দিন। আমি একে একে সবার বাণী বলতে পারবো না, তাহলে তোমরা এটা সহ্য করতে পারবে না। মাসুম এসে বলে, কি পাগল, সহ্য করতে পারবো না? আপনি কি গণক ঠাকুর? আপনি কি ভগবান নাকি? আপনি কি আল্লাহ নাকি যে বলে দিচ্ছেন কালকেই আমার মরণ হবে? এই ছেলে, তুমি এভাবে কি বলতে চাও? আমি সবার ছবি আঁকতে পারবো না। আমি একজনের ছবি এঁকে দিয়েছি, তার জীবন দশায় আমি এটা বলে দিয়েছি, আর সবাইকে পারবো না। আপনি পারবেন কোত্থেকে? আপনি তো একটা চাপাবাজ। আপনি সবার এইভাবে ট্রেনের মধ্যে ধান্দা করে করে আপনি এইভাবে মানুষের কাছে টাকা কামান। নাহলে যদি পারেন তাহলে আমার ছবিটা এঁকে দিন, দিন না একই ছবি। তখন ওই লোকটা মাসুমের দিকে তাকিয়ে বলল, আমি এঁকে দিচ্ছি তোমার ছবি। ওই ক্যানভাসের মধ্যে পেন্সিলটা ধরতে গিয়েই মাসুমের ছবি এঁকে গেল। দেখলো যে 45 থেকে 50 বছরের ভিতরে রোড অ্যাক্সিডেন্টে যখন সে মারা যাবে, তখন তার বিবর্ষ চেহারা হবে। সেই ছবিটাই সে এঁকে ফেললো। মাসুম এসে বলল, বললাম তো আপনি আস্ত একটা পাগল। এই লোকটা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়ে তার বিবর্ষ চেহারা হয়ে গেছে, তো সেটা কি আমি হব? আপনি কিভাবে বুঝলেন যে আমি এই 40-50 বছরে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাব? মশাই, একটা গল্প বলার একটা থাকে, এত মিথ্যা কি কাউকে বলতে হয়? আপনি কি বলুন তো, আর কত ধান্দা ফিকির করবেন? আপনার ওস্তাদের নাম বলুন, আপনাকে যিনি শিখিয়েছে। লোকটা বলল, আমার ওস্তাদকে তোমরা চিনবে না। আমার ওস্তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, আর আমার ওস্তাদ গ্রামে বসে এগুলো করতো, কোনোদিন কারো সম্মুখে আসেনি। তাই আমার ওস্তাদকে তোমার চিনার দরকার নেই, তুমি তাকে চিনবে না। শুধু লিখে নাও, আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিটা একদিন সত্য হবে, তুমি সেই দিন মিলিয়ে নিও। এবার হৃদয়, ওয়াহ, আর যদি মিলিয়েই নেই তাহলে আপনাকে পাবো কোথায়? আপনি তো মরে ভূত হয়ে যাবেন এতদিনে। আপনার বয়স তো এমনি 70-75, এক পা তো কবরে চলেই গেছে, আর বাকিটা যাওয়ার ইচ্ছে। তো আপনি তাকে সেই ভবিষ্যৎবাণীটা শোনালেন, ও বেঁচে থাকলে তো আপনাকে ধরবো। এই ছেলে, তুমি কি বলতে চাও? ঠিক আছে, সবার ছবি এঁকে ফেলেছেন, জট করে আমার ছবিটা এঁকে ফেলুন তো। আমি তোমার ছবি আঁকতে পারবো না, তুমি সইতে পারবে না। সইতে পারবো, সে সবার মতো ক্ষমতা আমার আছে। আপনি আমার ছবিটা এঁকে বলুন, নতুবা বিশ্বাস করবো আপনি একটা ঠক, আপনি একটা ধচ্ছর। আপনি মানুষকে ঠগিয়ে ঠগিয়ে এইভাবে টাকা পয়সা কামান। না, ছবিটা এঁকে দেখান, দেখান দেখি আমার অবস্থা কি হবে। তুমি আমাকে ছবিটা আঁকতে বাধ্য করো না, আমি তোমার ছবিটা আঁকতে পারবো না। তুমি আমাকে ছবি আঁকতে বলো না, আমি পারবো না। কেন পারবেন না? ওদের দুজনের ভবিষ্যৎবাণী বলে ফেললেন, আর আমার ছবিটা আপনি আঁকতে পারবেন না। আপনাকে ছাড়ছি না, আপনাকে পুলিশে দেবো। আপনি মিথ্যা বলে বলে মানুষের কাছ থেকে এইভাবে ঠকিয়ে তারপর টাকা পয়সা হাতিয়ে নেন। সবার ছবি এঁকে বলে দিলেন এটা হবে, ও ওটা হবে। কাউটা আমার বিশ্বাস হয়নি, আমারটা আমি দেখতে চাই। আমারটা আমি নিজে বিশ্বাস করে প্রমাণ করব যে এটা হয়েছে। এই ছেলে, আমি এখনো বলছি, এই ছবি আঁকাটা তুমি সইতে পারবে না। তুমি
এই ছবিটা আঁকতে আমাকে বলো না, আমি পারবো না, আমি সামনে স্টেশনে নেমে যাব। তখন সবুজ আর হৃদয় ওকে টেনে ধরে বলে, না, এই ছবি নায়কে তো আপনাকে ট্রেন থেকে নামতে দেব না, আপনাকে আমরা নামতে দেব না, আপনি আমাদের ছবি এঁকে দিয়ে তারপর যাবেন, হৃদয়ের ভবিষ্যৎবাণীটা করে তারপর এখান থেকে আপনাকে উঠতে দেব। লোকটা তখন বলছে, আমি 4 জনের ছবি এঁকে এঁকে তোমাদেরকে এখানে বিরক্তর মধ্যে ফেলতে চাই না, আমি সামনে স্টেশনে নেমে যাব, আমাকে বাধ্য করো না, আমি তোমাদের ছবি আঁকতে পারবো না, তোমরা কেন আমাকে বারবার বাধ্য করছো। সবুজ তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমারটা আপনি নাই আঁকলেন, ওই হৃদয়ের নাসরবান্দার ছবিটা এঁকে দেন, ও তো খুব আপনাকে অনেক কিছু করতেছে, তো ওর ভবিষ্যৎবাণীটা হলেই ব্যাস, আর কিছু লাগবে না, আপনি ছবিটা এঁকে দেন। কিছুক্ষণের মধ্যে ছবিটা এঁকে দেন, ছবিটা এঁকে দিয়ে আপনি সামনে স্টেশন নেমে যান। আমাকে বাধ্য করলে তুমি হৃদয় সইতে পারবে তো? ছবিটা যখন এঁকে দেব তুমি ঠিক থাকতে পারবে তো? দেখো পারো কিনা। আমি কিন্তু আঁকতে চাইনি, তুমি আমাকে বাধ্য করলে, আমি তোমার এই ছবিটা আঁকতে চাইনি। দূর, ছবিটা এঁকে ফেলেন চট করে, তারপর সামনে স্টেশন আপনি নেমে যাবেন। ছবিটা তখন পেন্সিল স্ক্র্যাচ ধরতেই ওই বৃদ্ধ লোকটার হাত কেঁপে উঠল, বারবার ক্র্যাচের থেকে পেন্সিলটা পড়ে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল, আর বলছিল, আমি এই ছবি আঁকতে পারবো না, কারণ এই ছবিটা তুমি সইতে পারবে না, আমাকে আঁকতে বলো না, আমার পেন্সিল চলতে চাচ্ছে না। মশাই, এই ন্যাকামি আপনার আর সইব না, আপনি মিথ্যুক, এখন আপনি আমার কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, যার ফলে আপনি এখন পেন্সিল পড়ে যাচ্ছে নানা অজুহাত আমাকে দেখিয়ে যাচ্ছেন, সম্ভব না, আপনাকে ছাড়বো না। সেকেন্ড টাইম আমাকে বাধ্য করলে। বুড়ো লোকটা পেন্সিল ধরতেই কারার কার ছবিটা এঁকে যাচ্ছে হৃদয়ের। হৃদয় ট্রেন থামার সাথে সাথে সে মারা যাবে, তার সময় মাত্র কয়েকটা ঘন্টা, যে ঘন্টার মধ্যে ট্রেনের মধ্যে সে মরে যাবে। ছবিটা আঁকতে আঁকতে আমি তোমাদেরকে আর দেখতে চাই না, আমি নেমে যাব, তুমি কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তখন হৃদয় হেসে বলল, এই আপনি কি ঠাকুর, আপনি কি গণক, আপনি কি ভগবান বা আল্লাহ নাকি? যত বাজে সব কথা। তখন বৃদ্ধ লোকটা আর কোনো কথা বলে না। ট্রেনটা জিগ করতে করতে একটা অন্ধকার স্টেশনের মধ্যে যখন ট্রেনটা এসে থামবে বা বৃদ্ধ লোকটা তখন তার পটলোটা নিয়ে কাঁধে নিয়ে বেরিয়ে যাওয়ার আগেই হৃদয় একটা অচমকা একটা চোখ মুখ উল্টে দিয়ে, মনে হচ্ছে যে চোখগুলো তার বেরিয়ে যাচ্ছে, জিহ্বাটা লম্বা হয়ে বেরিয়ে যাচ্ছে হৃদয় হঠাৎ করে ট্রেনের মধ্যে চিৎপাটাং হয়ে পড়ে গেছে। তখনও সেই বৃদ্ধ মানুষটা ট্রেন থেকে নামেনি। এখন সবুজ, প্রিয়ান্ত কিংবা মাসুম তাকে নিয়ে ব্যস্ত বৃদ্ধ লোকটার দিকে আর তাকাচ্ছে না। বৃদ্ধ লোকটা তখন বলছে, আমি বলেছিলাম এই ছবি আমি আঁকতে পারবো না, এই ছবি আমি আঁকতে পারবো না, তোমরা আমাকে বাধ্য করলে তো, এবার দেখো কি হয়, এ বলে বৃদ্ধ লোকটা ট্রেনটা থামার সাথে সাথে ট্রেনটা থেকে নেমে প্ল্যাটফর্মে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। হৃদয় তখন সেই ট্রেনে ছটপট করছিল, কারণ এই স্টেশনে তো তারা নামবে না, ওই স্টেশনের পরের স্টেশনে তারা নামবে। চিটাগাং চলে এসেছে, কিন্তু এতক্ষণ যে ট্রেনের মধ্যে ঘটেছিল যে ঘটনাগুলি বাস্তবিক একে একে সব বাস্তব হতে শুরু করেছে। হৃদয় দেখলো যে তা ট্রেনটা জ্বরের মধ্যে পড়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, লোকটা যখন নেমে গেল ট্রেনটা বড় একটা জ্বরের মধ্যে পড়ে গেছে। জ্বরে মনে হচ্ছে ট্রেনটাকে যেন ট্র্যাক থেকে অনেক দূরে ছিটকে ফেলে দেওয়ার সম্ভাবনা। তখন তারা ভয় পাচ্ছিল, সত্যি কি সেই বৃদ্ধ লোকটা তার জীবনবাণী দিয়ে গেছে? হৃদয় অজ্ঞান, পরে স্টেশনে তাকে নামতে হবে। তখন হঠাৎ করে সবুজ, প্রিয়ন্তর, মাসুম থেকে
ফিলকি মেরে তার মুখ চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, চোখগুলো যেন বেরিয়ে যাচ্ছে, জিহ্বাটা যেন এত লম্বা করে বের হচ্ছে। ট্রেনটা ঠিক স্টেশনের আসার আগেই হৃদয়ের মৃত্যু হয়, হৃদয় মারা যায়। তখন মাসুম, প্রিয়ান্ত, সবুজ তারা সে বৃদ্ধ লোকটার কথা সত্যিকার অর্থে বিশ্বাস করে নেয়। কিন্তু সেই বৃদ্ধ লোকটাকে তারা আর খুঁজে পায় না। সেই বৃদ্ধ লোকটা তো সে কখন অন্ধকার ছায়ার মধ্যে মিশে গেছে।